বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের ক্যালকুলাস 2 এর ধারাবাহিকভাবে আয়োজিত ক্লাসের আজকে আমরা ভেক্টর ভ্যালুড ফাংশনের গাণিতিক সমস্যার সমাধানের আরো একটি ক্লাস নিয়ে এসেছি। দেখো, আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতেছি। তোমরা স্ক্রিনে দেখতেছো, নিম্নলিখিত ভেক্টর ফাংশনটি পি বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ এবং পরামিতিক সমীকরণ নির্ণয় করা। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আরো করেছিলাম। ভেক্টর সমীকরণ, পরামিতিক সমীকরণ নির্ণয় করা অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2022-এ এসেছে তোমার। এই অঙ্কটা 17 সালে এসেছে, নন মেজরে 6 এসেছিল, আর ডিইউএসসি তে 21 সালে এসেছিল। এখন এই অঙ্কটা করার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এখানে বলছে পি বিন্দুতে, আর পি এর মান দিয়ে দিয়েছে -1,2। এই টাইপের আরো অঙ্ক আছে বইয়ের মধ্যে। সরাসরি যদি আমার এখানে টি এর মান দিয়ে দিত, অর্থাৎ তখন আমার অঙ্কটা করাটা একদম ইজি ছিল। এখনো ইজি, কিন্তু এখন আমাদের এই যে পি বিন্দুটা দেওয়া আছে, সেই পি বিন্দুর সাপেক্ষে টি এর মানটা আগে বের করে নিতে হবে। একটা বিষয় তোমরা জানো যে এই স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ আমাদের একটা সরাসরি সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ধরো, স্পষ্ট করে যদি আমাকে একটা স্পেসিফিক বিন্দু বলে দিল টি এর মান t0, কথার কথা যা আছে তা অঙ্কে যা দেয়, তখন আমাদের এই হলো তোমার স্পর্শক রেখার ভেক্টর সমীকরণের ফর্মুলাটা। এইখানে আমরা এখন t0 এর মান, এই প্রথমত আমরা ft0 বের করব। ft এগুলো ভেক্টর, আমরা ভেক্টর চিহ্ন দিই বা না দিই, কিন্তু বইয়ের মধ্যে যেগুলো মোটা কালিতে লেখা তোমরা দেখতেছো সেগুলো কিন্তু ভেক্টর। যেমন এখানে আমি ভেক্টর চিহ্ন দিয়েছি, এগুলো সব ভেক্টর। এখন আমাদের এই মানটা বের করতে হবে, তারপরে f প্রাইম t0 এর মান বের করতে হবে। এখন প্রথম কাজ হলো এই t0 টা নির্ণয় করা। t0 মানে কিন্তু t এর মান বের করা। এখন এই t এর মানটা বের করতে হলে আমাদের এইখানে যে মান দেওয়া আছে, এখানে p -1,2 এর উদ্দেশ্য কিন্তু তোমার এর p -1,2 এখানে এটা বোঝায় এই i এর সহগ, অর্থাৎ এটা, আর দ্বিতীয়টা বোঝায় এই সহগ। এটাকে যদি আমরা কার্টেসিয়ান চিন্তা করি, অর্থাৎ ওই যে x, y এই প্যাটার্নে এই মানটা x বোঝায়, এই মানটা y বোঝায়। তাহলে এই দুইটা মান যে কোনো একটা এখানে বসালে টি এর মান আসবে, অথবা এখানে বসা, যেখানেই বসাও টি এর মানটা বের হবে। টি এর মানটা বের যখন হয়ে আসবে, তখন আমরা এই টি এর মানটা এখানে বসাই দিয়ে একবার ft বের করব, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকবার বসাই দেব। বসাই দেওয়ার পরে আমরা এই প্যাটার্নে এনে মানগুলো বসিয়ে দিলে আমাদের এই যে ভেক্টর সমীকরণটা বের হয়ে আসবে। এরপরে পরামিতিক সমীকরণ। ভেক্টর সমীকরণটাকে জাস্ট আমরা দাঁড় করিয়ে, পরামিতিক সমীকরণ তোমরা অলরেডি হয়তো জানো যে x এত, y এত, আর যদি তিনটা চলক x এত, y এত, z এত, এইভাবে লিখে দিলে এটা হয়ে যায় পরামিতিক সমীকরণ। এরপরে আমাদের আবার বলে কার্টেসীয় সমীকরণ। আমরা স্টেপ বাই স্টেপ করব। কার্টেসীয় সমীকরণ বললে এটাকে আমাদের এই যে x, y, z এর প্রতিসম একটা আকার বের করে নিতে হয়। যেরকম তোমরা ওই যে এই প্যাটার্নটা তোমাদের অ্যানালাইটিক জিওমেট্রিক বইয়ের সরল রেখাতে যে প্রতিসম আকারটা ছিল, সেই আকারটা আমরা দাঁড় করিয়ে দিই। এটা হলো মূল কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই অঙ্কটা যদি আমি করি, এই নিয়মে আরো অঙ্ক তোমার বইয়ে আছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমার মূল কথাটা হলো, এটা একটা মডেল হিসেবে আমি নিতে পারি যে আমাকে বলছে যে একটা ফাংশন দেওয়া আছে, যাই দেওয়া থাকুক, একটা বিন্দু পি আছে, পির মান দেওয়া থাকবে। এখানে যদি তোমার আই, জে, কে থাকতো, পির মান 3টা থাকতো, স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ ও পরামিতিক সমীকরণ নির্ণয় করো। এটা হলো আমাদের মেইন কথা। এই সমীকরণ পরিবর্তন থাকতে পারে, এই মান পরিবর্তন থাকতে পারে, যেভাবে থাকুক আমাদের হলো নিয়মটা শিখে তারপর নিজেরা প্র্যাকটিস করব। তো আসো আমরা এখন মূল অঙ্কটা করি। তাহলে যেই কথা সেই কাজ। এত বিন্দুতে পি তোমার -1,2 বিন্দুতে এই এত এর মান
-1 অর্থাৎ 2t - 1 = -1 এবং এত এর মান হলো 2 √4 3 2 = 2 বিন্দুটা আমরা এইভাবেই দিয়েছে যে সব ক্ষেত্রে মানটা তোমার একই আসবে। এখন এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি খেয়াল করো 2t = -1 ডাইরে গেলে +1 অর্থাৎ 0 t মান আসছে 0। তুমি এখানে যদি ক্যালকুলেট করো ধরো রুট দাও, রুট কাটা তুমি স্কয়ার দাও তাহলে 4 + 3 t = 4। এখান থেকে তোমার 4 4 কাটা আর t = 0 অর্থাৎ আমরা t এর মানটা পেয়ে গেলাম আমাদের 0। আমরা t এর মানটা এখানে বসাই দিলে অতএব t = তোমার 0 বিন্দুতে এই এক ভেক্টর t এর জায়গায় কত 0, তাহলে এখানে t এর মান 0 বসাইলে আমরা 0 এখানে হলো -i প্লাস এখানে যদি 0 বসাই t এর মান 0 বসাইলে √4 এটা তো 0 হয়ে গেল √4 মানে 2 অর্থাৎ 2j এগুলো আমাদের। এখন আমরা এটা প্রাইম এই যে একটু আগে যে সূত্র কথা বললাম সেখানে এটা প্রাইম আছে, প্রাইম বসানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমরা এখন একবার ডিফারেন্সিয়েশন করে নিই। এখন f প্রাইম t অর্থাৎ এটাকে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। প্রিয় শিক্ষার্থী ভিডিও আলজেব্রা হলো আমাদের ভেক্টরের একক আর 2t - 1 এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ধরো 2t - 1 এটাকে t এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করলে 2 কনস্ট্যান্ট t ডিফারেন্সিয়েশন হয় অর্থাৎ 2i। তাহলে আমরা এখানে পেলাম কত 2। একইভাবে √4 প্লাস 3t এটা ডিফারেন্সিয়েশন যদি আমরা করি আমাদের কি আসে দেখো, আমরা জানি d of dt √t সমান হলো 1/2 √t। ঠিক আমরা এই সুবিধাটা নিব। এখন এই সুবিধাটা নিতে গেলে আমাদের t এর জায়গা আছে 4 + 3t, তাহলে 4 + 3t এখানে 4 + 3t, কিন্তু এখানে আবার ভিতরের ফাংশন করলে 4 + 3t এর আবার ফাংশন করলে আসছে 4 0 আর 3t এর 3 থাকে অর্থাৎ এখানে 3 আসছে তোমার। আমরা যদি যে অংশটা বিবেচনা করি 3/2 তোমার নিচে আসছে 4 + 3t আর সাথে আমরা আমাদের যেটা দিয়ে দিলাম ওকে রুট কিন্তু থাকবে। এখন আমরা এই যে t বিন্দুতে f প্রাইম t বের করি, অতএব t = 0 বিন্দুতে তোমার f প্রাইম 0 ভেক্টরের মান আসছে এখানে আমরা বসাই। এখানে তো তোমার t এর অস্তিত্ব নাই অর্থাৎ এটা কনস্ট্যান্ট হয়ে গেল 2i প্লাস এখানে t এর মান যদি আমরা 0 বসাই খেয়াল করো 0 বসাইলে এটা 0 √4 মানে 2 2 তে 4 3/4 j এটা হলো আমার f প্রাইম 0 ভেক্টরের মান ওকে। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব t = 0 বিন্দুতে এই যে প্রশ্ন যেটা বলছে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ কি r ভেক্টর = আমাদের এখানে কত t = 0 বিন্দুতে, তাহলে এই f ভেক্টর 0 প্লাস এখানে একটা স্কেলার দিয়ে f প্রাইম ভেক্টর f প্রাইম 0 এই হলো আমাদের সরাসরি সূত্র। এখানে শুধু আমরা এখন মান বসাবো। এখানে t একটি স্কেলার বা পরামিতি, লেখাটা একটু নিচে পড়ে গেছে বোর্ডে। তাহলে আমরা এখন সূত্রের মধ্যে জাস্ট আমরা যে ভ্যালু বের করে রেখেছি সেটা এখানে বসিয়ে দিব। তাহলে তোমার 1 নংয়ে আমরা এই মানটা বসাবো, বসিয়ে আমরা যেটা পাই সেটা হলো r ভেক্টর = এই যে এটার মান হলো এটা -i প্লাস 2j প্লাস t
আর f প্রাইম 0 এর মান হলো এখানে তোমার 2i প্লাস 3/4 z এই হলো আমাদের এটার মান। এখন আমরা যদি i এবং j সেপারেট করি তাহলে আমরা এখানে ভেঙে দাও 2j প্লাস 2ti এখানে প্লাস 3/4tj। এখন এটার সাথে তুমি যদি এটাকে একত্র করো তাহলে 2t - 1টা পরে দিলাম, এটা এখানে i হলো আমার একক ভেক্টর। একক ভেক্টর চিহ্ন আমরা দিলে সব জায়গায় দিতে হবে, কারণ এটা কিন্তু ভেক্টর রাশি এগুলি। এরপর i গেল, এবার আসো j এর একটা অংশ 2 প্লাস 3/4 2 প্লাস 3/4 t ইনটু j ভেক্টর। তাহলে এটাই হলো আমাদের এই ভেক্টর সমীকরণ, এটাই হলো আমাদের নির্ণয় ভেক্টর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এটাকে যদি আমরা আবার আমাদের প্রশ্নে যে আরেকটা অংশ চাইছে পরামিতিক সমীকরণ, তাহলে ইহাই নির্ণয় ভেক্টর সমীকরণ আমরা এটা লিখি দিই। ইহাই নির্ণয় স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ, ইহাই নির্ণয় স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। এখন আমরা বিশ্লেষণ করতে পারি, সংক্ষেপেও লিখতে পারি যে পরামিতিক সমীকরণটা এখানে কি। পরামিতিক সমীকরণটা আমাদের এটা হলো এই যে x = যদি x = এত y = এত, এটাই হলো আমাদের পরামিতিক সমীকরণ। আমরা তাই লিখে নিলাম x = 2t - 1। আমরা আরেকটু বিশ্লেষণ করতে পারতাম, বাম পাশে r কে ভাঙতে পারতাম। তো x = 2t - 1 y = 2 + 3/4t। এই হলো আমাদের পরামিতিক সমীকরণ। এই নিয়মের অঙ্কগুলো আসলে আমরা এইভাবেই করব। কেমন? দেখো সিমিলার অঙ্ক পরেরটা 37। এখানে শুধু একটা অংশ অতিরিক্ত আছে যে কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো। ভেক্টর ফাংশনটি t0 বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ, পরামিতিক সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো। আর এখানে সহজ আরো বেশি আগেরটা থেকে, কারণ হলো t0 এর মান সরাসরি 1/3 আমাদের দেওয়া আছে। জাস্ট এই বিন্দুতে আমরা সূত্রে বসিয়ে t0 এর মানটা বসিয়ে আমরা f, ধরো এখানে t0 এর মান হলো 1/3, আমরা f 1/3 বের করব, f প্রাইম 1/3 বের করব। তারপরে ভেক্টর সমীকরণটা বের হয়ে গেলে এখান থেকে কার্টেসীয় সমীকরণ আর আমরা পরামিতিক সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারবো খুবই সহজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে টা প্রথমে প্রশ্ন থেকে লিখে নিব, অর্থাৎ ভেক্টর ফাংশনটা। এখন এখানে আমরা অতএব f ভেক্টর t এর মান হলো 1/3, আমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু মানটা। তাহলে 2i cos t এর মান 1/3 অর্থাৎ π/3 প্লাস 2j sin π/3। 2t এর মান হলো তোমার 1/3 k ভেক্টর। এখন cos π/3 অর্থাৎ cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে 2i হাফ প্লাস 2j sin 60 ডিগ্রি মান √3/2 আর এখানে k ভেক্টর ডাইরেক্ট। তাহলে এখানে 2 কাটা i ভেক্টর প্লাস এখানে 2 কাটা √3j ভেক্টর প্লাস k ভেক্টর। এটা হলো আমাদের এই f ভেক্টর f 1/3। আমি ভেক্টর কথাগুলো না বলবো, এখানে আছে তো f এর f 1/3 এর মান। এখন আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে মানটা বসাবো। এখন f প্রাইম t অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2i কনস্ট্যান্ট cos πt, cos এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin হয়, তোমরা জানো মাইনাস, তাহলে 2i sin πt আর πt কে ডিফারেন্ট করলে আমাদের এই একটা পাই কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসবে, তাই না? একটা পাই কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসবে t ডিফারেন্সিয়েশন 1। এরপরে আসো এখানে একইভাবে আমাদের 2j sin করলে cos πt
পাই একটা অতিরিক্ত পাই থাকবে, পাইটি ডিফারেন্স ফাংশন এগুলো তোমরা শিখে এসেছো ক্যালকুলাস 1। এরপর এখানে হলো 3t, 3 কনস্ট্যান্ট, t এর ডিফারেন্সিয়েশন 1 আর k হলো আবার এখানে ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এখন এই t এর জায়গায় আমরা 1/3 বসাবো। এখন অতএব f প্রাইম 1/3, এখানে ধরো প্রথমে 2 পাই i sin পাই বাই পাই টি sin পাই টি, তাহলে তোমার এখানে আসতেছে আগের মতোই পাই বাই 3, এই পাইটা আমি আগে নিয়ে গেছি, আবার 2 পাই যে এই পাইটা আগে নিয়ে আসছে, এটা কিন্তু t, তাহলে cos এখন আমাদের একইভাবে t এর মান যেহেতু 1/3 পাই বাই 3, আর এখানে তোমার t এই কনস্ট্যান্ট ফাংশন। এখন sin পাই বাই 3 আগের মতো √3/2, √3/2, এখানে 2 পাই, এটার মান হলো তোমার হাফ আর 3k। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 2 কাটা গেলে মাইনাস √3πi মাইনাস √3πi, এখানে 2 কাটা গেছে, এখানে একইভাবে 2 কাটা গেলে এখানে আসতেছে পাই জে আর এখানে আসতেছে 3k। এই হলো আমাদের f প্রাইম 1/3 এর মান। এখন আমরা ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিব। তাহলে আমরা সরাসরি সূত্র লিখি। আমরা কি জানি যে t = 1/3 বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। কি সমীকরণটা হলো, ধরো r ভেক্টর এখানে f 1/3 প্লাস আমরা যে কোনো স্কেলার, আগের অঙ্কে আমরা যেমন t ব্যবহার করছিলাম, আমরা এখানে ল্যামডা ব্যবহার করলাম, তোমার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারো, আর f প্রাইম 1/3। এই হলো আমাদের মূল সূত্রটা। যেহেতু r এর মান 1/3, এখন জাস্ট আমরা এখানে দেখে এই যে f 1/3 এর মান হলো এটা i ভেক্টর প্লাস √3j ভেক্টর প্লাস k ভেক্টর প্লাস ল্যামডা, এটার মান এই যে সরাসরি এই মানটা আমরা এখন বসিয়ে দিব। তাহলে মাইনাস √3πi প্লাস πj প্লাস 3k। এখন এখানে ল্যামডার একটা পরিচয় দাও, যেখানে ল্যামডা একটি স্কেলার, এই হলো আমাদের মূল সূত্রে আমরা মান বসালাম। এবার আমাদের কাজ হলো সরাসরি ক্যালকুলেশন করা। এখানে কিন্তু আমাদের সুন্দর ফিনিশিং নিয়ে আসতে হবে, না হলে বাকি দুই পার্ট করতে গিয়ে আমরা ঝামেলায় পড়ে যেতে পারি। যেমন এখানে ধরো আমরা এখানে ল্যামডাটা গুণ করে দিলে তোমার এখানে i এর সহগ ধরো 1, এখানে মাইনাস √3π ধরো সাথে ল্যামডা গুণ করে দিলাম ইনটু i, অর্থাৎ i থেকে সেপারেট করতেছি। আবার এখানে √3 প্লাস তোমার ল্যামডা পাই ইনটু j ভেক্টর, আবার প্লাস এখানে k এর সহগ হলো 1 প্লাস এখানে হলো তাহলে k 3k, তাহলে এটা সরাসরি তোমার এখানে আবার ল্যামডা আছে, তাহলে 1 প্লাস 3 ল্যামডা ইনটু k। এইগুলো আমাদের ভেক্টর সমীকরণটা। এখন ভেক্টর সমীকরণ থেকে আমরা পরামিতিক সমীকরণটা ডাইরেক্ট লিখতে পারি। অতএব পরামিতিক সমীকরণ এখানে আমরা এক লাইন হিসেবে অতিরিক্ত লিখতে পারি। আবার এই যে r ইজ ইকুয়াল টু আমরা এখানে এইভাবে লিখতে পারি ix প্লাস jy প্লাস kz ইজ ইকুয়াল টু এই পুরো লাইনটা 1 মাইনাস √3π ইনটু i প্লাস √3 প্লাস ল্যামডা পাই j
প্লাস 1 প্লাস 3 ল্যামডা a ভেক্টর। তাহলে এখান থেকে অতএব আমরা লিখতে পারি অতএব এটা আর তো এটা লেখা যায় সবাই জানো পরামিতিক সমীকরণ। দ্বিতীয় অংশটা পরামিতিক সমীকরণ। তাহলে এই যে সহগ সমুদ্রিত করা অর্থাৎ এই যে i এর যে সহগ এখানে x এত 1 √3 পাই ল্যামডা, তারপরে y এখানে যে সহগ y এখানে হলো √3 ল্যামডা পাই, এরপরে z এখানে 1 প্লাস 3 ল্যামডা, z 1 প্লাস 3। এটা হলো পরামিতিক সমীকরণ। এটা হলো আমাদের পরামিতিক সমীকরণ। এখন এখান থেকে আমরা আবার সর্বশেষ যে পার্ট আমাদের এই যে কার্টেসীয় সমীকরণটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এখান থেকে যদি আমরা লিখি আবার এখান থেকে এই যে -√3 পাই, ধরো x - 1 -√3 পাই ল্যামডা, এখানে y - √3 ল্যামডা পাই, তারপরে z - 1 3 ল্যামডা। এখান থেকে x - 1 -√3 পাই আমরা লিখতে পারি এখানে একটা মানে আমরা ল্যামডাটা আলাদা করে ফেলতেছি। আবার এখান থেকে একইভাবে y - √3 ডিভাইডেড বাই পাই ল্যামডা, আবার এখানে z - 1 ডিভাইডেড বাই তোমার 3 ল্যামডা। তাহলে ল্যামডা ল্যামডা ল্যামডা। এখন আমরা তিনটা সমান লিখে ফেলবো বাস। তাহলে আমরা তাই করতেছি t এই লাইনটা হলো এই লাইনের পরে, এখানে স্ক্রিনে দেখা যাবে না কিন্তু আমি উপরে লিখতেছি t 1/3 বিন্দুতে স্পর্শক রেখা কার্টেসীয় সমীকরণটা তাহলে আসতেছে x - 1 বাই -√3 পাই ইকুয়াল টু y - √3 বাই পাই ইকুয়াল টু z - 1/3। এই হলো তোমার কার্টেসীয় আকারটা, এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে এই নিয়মের সমস্ত অঙ্ক আমরা এভাবেই করব। এখন একই নিয়মের অনেকগুলো অঙ্ক করে তোমার পিডিএফ বড় করে তোমার কোনো লাভ হবে না, কিন্তু তুমি যদি এটাকে ভালো করে তুমি নিজে যদি প্র্যাকটিস করো সেটা লাভ হবে। এরপরে দেখো আরো একটা কমন প্রশ্ন এবং সহজ প্রশ্ন, r'(t) 3j প্লাস 3i প্লাস 3tj এবং r1 অর্থাৎ t এর মান যখন 1 হয় তখন 2i প্লাস 5j, তবে rt নির্ণয় করো। অতঃপর লিমিট t টেন্ডস টু 0 rt ক্রস r'(t) অর্থাৎ আমরা যে rt টা বের করব তার সাথে r'(t) এর আবার ক্রস গুণন করে বা ভেক্টর গুণন করে তার লিমিটটা বের করতে হবে। এই হলো প্রশ্নটা। তো প্রথম কাজ হলো rt বের করা। তো দেওয়া আছে বা লিখতে পারো গিভেন r'(t) ভেক্টর = 3i প্লাস 3। আমি আর ভেক্টর চিহ্ন দিলাম না, সব জায়গায় ভেক্টর চিহ্ন হবে, তোমাদেরকে বলে দিলাম 3tj। এখন তোমরা জানো এটা প্রাইম মানে এটা হলো ডিফারেন্সিয়েশন সাইন। এটাকে উঠাতে হলে ইন্টিগ্রেশনের সহযোগিতা নিতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। অর্থাৎ এটার ভিতরে কি আছে, এটার ভিতরে তোমার t এর সাপেক্ষে d/dt আর এই হলো জিনিসটা, এটা জিনিসটা। এখন এটাকে উঠাতে হলে এই dt অপারেটরটা উঠাতে হলে আমাদের উভয়কে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ d/dt আর t। তো ইন্টিগ্রেশন দেওয়া মানে এরকম ইন্টিগ্রেশন চিহ্ন সাথে dt, ইন্টিগ্রেশন সাথে dt সম্পর্কযুক্ত 3i dt প্লাস ইন্টিগ্রেশন 3t j dt, যেটা ইন্টিগ্রেশন বাইরে রাখলে সমস্যা নেই। এখন আমরা জানি যে dt dt কাটা ইন্টিগ্রেশন অফ dr, ইন্টিগ্রেশন ধরো ইন্টিগ্রেশন অফ dr, t তো জাস্ট বুঝায় ফাংশন, জিনিসটা আসলে এইটুকুই। ইন্টিগ্রেশন তা ধরো ফাংশন বুঝায়, তাহলে dt dt ধরো কাটাই দিই, ইন্টিগ্রেশন অফ dr মানে কিন্তু r, অর্থাৎ এটাতে আবার ভেক্টর চিহ্ন আছে, অর্থাৎ r ভেক্টর ওই আমাদের যে t তো হলো ফাংশন, তো
তো ধরো rt ইজ ইকুয়াল টু এখানে 3 কনস্ট্যান্ট 3i কনস্ট্যান্ট dt এর ইন্টিগ্রেশন t 3 t dt। তো তোমরা জানো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx x টু দি পাওয়ার ধরো আমার এখানে হলো n প্লাস 1 বাই n প্লাস 1, তো আমার এখানে আছে 1, তাহলে 1 প্লাস 1 বাই অর্থাৎ t স্কয়ার বাই 2 আর যে তো আছে যেটা দিয়ে দাও। এখন ইন্টিগ্রেশন পুরো কমপ্লিট, আমাদের লাগবে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, অর্থাৎ আমরা জানি এটা যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রাল এখানে ইন্টিগ্রাল ধ্রুবক লাগবে। তো এটাই আমাদের কাজ, এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। ধরো rt ইজ ইকুয়াল টু পেলাম হলো 3t i আর এখানে 3/2 t স্কয়ার j প্লাস। এখন আমাদের এই c এর মানটা কিন্তু বের করতে হবে। এই c এর মান বের করার জন্য আমাদের এইখানে আমাদের একটা সহযোগিতা দিয়েছে যে r1। এখন আমরা এখানে t এর জায়গায় যদি r1 বসাই এটা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। অতএব আমার r1 ভেক্টর r1 ইজ ইকুয়াল টু t এর জায়গায় 1, হ্যাঁ t এর জায়গায় 1, তাহলে 3 * t অর্থাৎ 3i, t এর জায়গায় 1, t এর জায়গায় 1 স্কয়ার মানে 1 আর 3/2j প্লাস c, এই হলো আমাদের মান। আর আমাদের প্রশ্নে আছে 2i প্লাস 5j। আমাদের প্রশ্নের যে মানটা আছে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি 2i প্লাস 5j 3i প্লাস 3/2j প্লাস। এখান থেকে আমরা c এর মানটা যদি বের করে নিই, ধরো c টাকে এক পাশে রাখলে 2 এর থেকে 3 বিয়োগ করলে -i আর এখানে 5 এর থেকে 3/2 5 - 3/2 2 লসাগু 5 × 10 10 এর থেকে 3 গেলে 7, তাহলে তোমার এখানে আসতেছে 7/2j আর এখানে আসছে আমাদের c এর মান। এখন c এর মানটা এক নঙ্গে বসাইলে আমাদের কাজ শেষ। এখানে একটা ঝামেলা হয়েছে, আমাদের প্রশ্নে দিছে 2, আমরা লিখে হচ্ছে 3, 2 দিলে অঙ্কটা ইজিলি মিলবে, c এর মানটা উল্টাপাল্টা আসবে, তবে 3 দিয়ে আমরা অপারেশন হচ্ছিলাম আর কি। তাহলে 2 এখানে 2, তাহলে 2 কাটা গেলে আর এখানে এটা থাকে না, তাহলে আমরা এখন পাই হলো t স্কয়ার, তার মানে 8, হ্যাঁ তাহলে 3i। এখন এখানে আমাদের আর এই ভগ্নাংশ থাকতেছে না, অর্থাৎ এই হলো এখন আমাদের মানটা আসতেছে 1 বসালে 3i প্লাস j প্লাস c। এখন আর এর মধ্যে 1 প্রশ্নে দেওয়া আছে, সেই 1 বিন্দুতে 2i প্লাস 5j ইকুয়াল টু 3i প্লাস j প্লাস। এখান থেকে 2i থেকে 3i বিয়োগ করলে তোমার আসতেছে i আর 5j থেকে j বিয়োগ করলে আসতেছে 4j ইকুয়াল টু c। এই c এর মান আমরা এখন এক নঙ্গে বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। c এর মানটা কত? এখানে 2i থেকে 3i গেলে -i আর 5j থেকে j বিয়োগ করলে 4j। c এর মানটা তুমি ইচ্ছা করলে ধরে লিখতে পারো, c ইকুয়াল টু -i প্লাস 4j। তাহলে এই মানটা আমরা এখন কোথায় বসাবো? এক নঙ্গে বসালে আমাদের rt বের হয়ে যাবে। তাহলে অতএব আমরা 1 implies r vector is equal to আসতেছে তোমার rt is equal to আসতেছে 3t 3i 3ti plus t square j plus c মান সরাসরি c মান হলো এই -i plus 4j, এটাই হলো আমাদের c। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি r ভেক্টর is equal to -i 3ti, তাহলে এখানে i যদি কমন নিই 3t - 1 * i আর এখানে t
টি স্কয়ার প্লাস 4 জে, টি স্কয়ার প্লাস 4 যেটা এইভাবে। এই হলো আমাদের প্রথম পার্টের অ্যান্সার। এই হলো আমাদের প্রথম পার্টের অ্যান্সার। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের পরবর্তী পার্টের মান আমাদের বের করতে হবে। আবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু তোমরা অবশ্যই করবে। এখন আর টি আর আর প্রাইম টি আর আমরা এই ভেক্টর গুণনটা করে ফেলব। তাহলে আর টি ক্রস আর প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে আই আর জে আছে কে, তাহলে আই জে তোমার আর টি এর মান 3t মাইনাস 1 আর জে এর মান টি স্কয়ার প্লাস 4, এখানে 3 2t। এখন এটাকে আমরা আই বরাবর জে বরাবর আর আমাদের আছে হলো, তবে এখানে নিউ বের করতে হলে কে লাগবে, আই জে কে, তাহলে 0 এখানে কে নাই যেহেতু 0 দিয়া ফিল আপ করে দাও। এই হলো হিসাব। এখন আমরা এটাকে আমাদের ধরো আই ভেক্টর আই বরাবর সারি বা কলাম তোমরা জানো, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ অর্থাৎ ডাইরেক্ট 0। আবার মাইনাস জে বরাবর সারি বা কলাম এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, মাশাআল্লাহ 0 পেলাম। আবার কে বরাবর সারি বা কলাম থাকে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা, তাহলে এখানে আমাদের আসতেছে হলো 2t দিয়ে গুণ, 2t দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণে 6 t স্কয়ার, 3 দিয়ে গুণে 6 t স্কয়ার মাইনাস 2t। এই হলো জিনিসটা। আবার সূত্রের মাইনাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সূত্রের মাইনাস এটার সাথে এটা 3t স্কয়ার প্লাস 3 × 12। এই এখন এই দুইটা তো 0 হয়ে গেল। কে এখানে রইল তোমার 6t স্কয়ার মাইনাস 2t মাইনাস 3t স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 12। এখন কে ইকুয়াল কে থাকতেছে 6 থেকে 3 গেলে 3t স্কয়ার মাইনাস 2t মাইনাস এখানে তোমার 12। এই হলো আমাদের তোমার ভেক্টর গুণনের ফলাফল। এখন কিন্তু আমাদের আবার শুধু এটা বের করলে হবে না, আমাদের বলছে লিমিট। তাহলে অতএব লিমিট t টেন্ডস টু 0 আর t ক্রস আর প্রাইম t ইকুয়াল টু, এখানে t এর জায়গায় যদি আমরা 0 বসাই কে এই t 0 এই t 0 থাকে হলো -2, অর্থাৎ k -12 k ভেক্টর। এটাই হলো আমাদের आंसर। आशा करी তোমরা অন্তত এই পর্যন্ত বুঝতে পেরেছো। যখনই আমি এখানে এই প্রশ্নটা 3 দেখেছিলাম তখনই কিন্তু মনে হয়েছিল যে ক্যালকুলেশন করতে, কারণ এখানে ডিভাইড বাই 12 এটা কাটা যাবে না, কিন্তু আসলে প্রশ্নে 2 ছিল, আমরা 3 লিখেছিলাম। যাই হোক, এখানে এই পর্যন্ত হলো আমাদের ফলাফল। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করা, শুনো অঙ্ক ওই শর্টকাট সাজেশন সিস্টেম চিন্তা করবা না, নিয়ম শিখবা। আমি তোমাকে যেভাবে করাইতেছি এইভাবে বিশ্লেষণ করে নিয়ম শিখবা। আর আমি তোমাদের এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্লাস দিছি। আমাদের প্রথম লেকচারটা ছিল 1.5 ঘন্টার। প্রথম লেকচারের অর্ধেক সময় আমি বেসিক টপিকসগুলো আলোচনা করেছি, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা গাণিতিক সমস্যার সমাধান করতেছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাদের এই পূর্ণাঙ্গ ক্যালকুলাস 2টা ইনশাআল্লাহ বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল, বিগত বছরের প্রশ্নপত্র সমাধান সহ আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব, অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিব। তো আমাদের এই পূর্ণাঙ্গ ক্যালকুলাস 2 মেজর, নন মেজর, তারপরে 7 কলেজ, ন্যাশনাল সহ যাদের এই ক্যালকুলাস 2 সবার কিন্তু একই বই, একই সিলেবাস, একই পড়া। তো যদি পূর্ণাঙ্গ পোস্ট করতে হয় আমাকে 01720991523 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। এতক্ষণ তোমরা ক্লাসটি উপভোগ করেছো এমটিপি লার্নার অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। এমটিপি লার্নার অনলাইন
প্ল্যাটফর্ম হলো অনার্স মাস্টার্স ডিগ্রি এবং শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার কোর্স করার, কোর্স শেখার, ফ্রি ক্লাস করার, পেইড কোর্স করার একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম। সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গণিত করো, জীবন করো।